এই মুহূর্তে বাড়ির প্রত্যেকটা সদস্যের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আমাদের গল্পের নায়ক জাংকুক। জাংকুক, জাংকুক, এটা তুই কি বলছিস? এটা কিভাবে সম্ভব যে তুই তেকে ভালোবাসিস? তে তোর থেকে বয়সে অনেক ছোট। আমার বোনটা মরে যাওয়ার পর বাপ মা মরা মেয়েকে আমি আর তোর মা মিলে মানুষ করেছি, আর তুই কিনা বলছিস তাকে তুই ভালোবাসিস? ওর বয়স কেবলমাত্র 17 বছর জাংকুক। আর তোর সাথে তো আমি জিমিনের বিয়ে ঠিক করে রেখেছি, তাই না? এই মুহূর্তে এসে এমন একটা কথা বলবি আমরা কেউ ভাবতেও পারিনি। বাবা, আমি বললাম তো আমি তেকে ভালোবাসি, আর আমি যদি কোনোদিন বিয়েও করি সেটা আমি একান্তই তেকেই করব, আর তেয়ংকে আমি অন্য কারো হতে দিব না বলেই জাংকুক সেখান থেকে চলে যায়। আর আমাদের গল্পের নায়ক জাংকুক বিদেশ থেকে পড়াশোনা করে এই কয়েক মাস যাবৎ বাবার ব্যবসা সামলাচ্ছে। দেখতে প্রচন্ড সুদর্শন, বয়স মাত্র 28। অন্যদিকে আমাদের গল্পের নায়িকা তেয়ং। তেয়ং এর বাবা মা মরে যাওয়ার পর মামা মামির কাছেই মানুষ হয়েছে। বয়স মাত্র 17। প্রচন্ড সুন্দরী আর নরম স্বভাবের মেয়ে। জাংকুকদের বাড়িতে জাংকুকের চাচা চাচি আর চাচাতো বোন লিসাও থাকে। যাই হোক, ওদের পরিবার আজকে ঘটে যাওয়া কোনো এক ঘটনা ভুলতে পারছে না। তেয়ং তো আনমনে আয়নার সামনে দাঁড়িয়ে কলেজের জন্য রেডি হচ্ছে। কলেজ ড্রেসের ক্রস বেল্টটা সেটা ঠিক করার চেষ্টা করছে, বাট কোনো মতেই ঠিক হচ্ছে না। উফ, এমনিতেই দেরি হচ্ছে, তার উপরে ক্রস বেল্টও অস্বস্তিকর। এমন সময় হঠাৎ পিঠে ছোঁয়া পেয়ে তেয়ং কেঁপে ওঠে। সামনের আয়নাতে তাকিয়ে দেখে জাংকুক পিছনে দাঁড়িয়ে ওর ক্রস বেল্টটা ঠিক করে দিচ্ছে। ক্রস বেল্ট ঠিক করে দিয়ে জাংকুক তেয়ের দিকে তাকিয়ে বলতে থাকে, দ্রুত আসো, কলেজে দেরি হয়ে যাচ্ছে। আসছি ভাইয়া। ভাইয়া কথাটা শুনে জাংকুক আবারও তেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। তেয়ং ভয়ে মাথা নিচু করে ফেলে। মানা করেছিলাম কতবার ভাইয়া না রাখতে? এক কথা কয়বার বলা লাগে তোকে? সিম্পল একটা কথা বুঝিস না? তোর মুখে ভাইয়া ডাক শুনলে আমার মাথা ঠিক থাকে না। আজব তো, তুমি তোমার ভাইয়াই লাগো, তো ভাইয়াকে ভাইয়া বলবো না তো আমি কি ছাইয়া বলবো? কতক্ষণ তেয়ের দিকে জাংকুক এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তারপর তেয়ের হাত ধরে নিয়ে যেতে যেতে বলে, কিছুই বলতে হবে না, তোকে আমার দিকে তাকাইলেই আমি বুঝতে পারবো। মানে জাংকুক আর কিছুই বললো না তখন তেয়ংকে। তেয়ং মাঝে মাঝে বুঝে উঠতে পারে না জাংকুক তার সাথে এমন কেন করে। উফ, তাকে নাকি ভাইয়া বলা যাবে না, তাহলে আমি কি বলবো? আমাকে এই ছেলেটা একদম পাগল বানিয়ে ছাড়বে। এরপর জাংকুক তাকে কলেজে পৌঁছে দিয়ে অফিসে চলে যায়। তেয়ং বাড়িতে এসে দেখতে পায় ওর ছোট মামি মানে জাংকুকের ছোট চাচি আর ওর ভাইয়ের মেয়ে জিমিন এসেছে, যার সাথে জাংকুকের বিয়ে প্রায় ঠিকই ছিল। তবে জিমিন সবটা জানার পর থেকে তেয়ং এর উপর অনেকটাই রেগে আছে। যদিও জাংকুক তাকে কোনোদিনই পছন্দ করতো না, তেয়ংকে কিভাবে জাংকুকের মন থেকে সরাতে হয় সেটা জিমিনের থেকে কেউ ভালো জানে না। যেভাবেই হোক না কেন জাংকুককে আমিই বিয়ে করব। আমরা কি করেছি জানো? চলো আজকে আমরা তিনজন মিলে ঘুরতে বের হই, আমি, তুমি আর লিসা। অনেকদিনই ঘুরতে বের হওয়া হয় না। আপু, এখন অলরেডি বিকাল হয়ে গিয়েছে, যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। এখন একা একা গেলে মামি আমাকে বকাঝকা করবে। আরে কিছুই হবে না, বকাঝকা করবে না, আমরা তো বাড়ির গাড়িতে করে যাব, আর আমি অলরেডি ড্রাইভারকে ম্যানেজ করে ফেলেছি। তো কি হয়েছে? আচ্ছা, তুমি যদি ম্যানেজ করতে পারো তাহলে চলো। এরপর জিমিন তেকে বুঝিয়ে রাজি করায়। এরপর ওরা তিনজন রেডি হতে থাকে। তে, তুমি এই ড্রেসটা পরে নাও, এটাতে তোমাকে অনেক বেশি সুন্দর লাগবে। না আপু, আমি এত শর্ট ড্রেস পরি না, আসলে আমি আনইজি ফিল করি তো এজন্য। আরে পরো পরো, তোমাকে অনেক সুন্দর লাগবে। তোমার আর লিসার জন্য আমি পছন্দ করে এই দুটো ড্রেস কিনে এনেছি, তোমরা যদি না পরো আমার খুবই খারাপ লাগবে। এটা শোনার পরে আনইজি লাগা সত্ত্বেও তেয়ং ড্রেসটা পরে নেয়। জাংকুক সন্ধ্যার কিছুক্ষণ পরপরই অফিস থেকে বাড়িতে চলে আসে। এসে সে তেকে দেখতে পায় না। তার মায়ের কাছে থেকে জানতে পারে জিমিন আর লিসার সাথে তেয়ং ঘুরতে গিয়েছে। এটা জানতে পেরে তো জাংকুকের মাথা পুরো গরম হয়ে যায়। জাংকুক কখনো সন্ধ্যাবেলা জাংকুককে ছাড়া অন্য কারোর সাথে তেয়ংকে বের হতে দেয় না, খুবই ইনসিকিউর ফিল করে এজন্য। মা, তুমি কেন তেয়ংকে যেতে দিয়েছ? জাংকুক,
এভাবে মেয়েটাকে বাধা দেওয়া উচিত না বাবা। আর গিয়েছে তো জিমিনের সাথে, ও লিসাও গিয়েছে। ওকে কিভাবে আমি আটকে রাখতাম বল? মা, আমি এত কিচ্ছু জানি না। নেক্সট টাইম থেকে যেন এমন না হয়। বলেছিলাম আমি ছাড়া অন্য কারোর সাথে যেন বের না হয়। বলেই জাংকুক বের হয়ে যায় তেয়ংকে খুঁজতে। আর শেষ পর্যন্ত জিমিনকে ফোন করে জানতে পারে জিমিন নাকি ওদের একটা ডান্স ক্লাবে নিয়ে গিয়েছে তেয়ংকে। এটা জানতে পেরে জাংকুকের মেজাজটা আরো বেশি খারাপ হয়ে যায়। তেয়ং এসব বিষয়ে কিচ্ছু বোঝে না, লিসাও বোঝে না। তাহলে কেন জিমিন তাদেরকে নিয়ে এরকম একটা জায়গায় নিয়ে গিয়েছে? জাংকুক দ্রুত সেখানে চলে যায়। গিয়ে যা দেখে তা দেখে জাংকুকের মেজাজটা আরো বেশি খারাপ হয়ে যায়। তার মাথায় যেন পুরো আকাশ ভেঙে পড়লো। তেয়ং একটা গ্রাউন্ড পরে আছে, গায়ে কোনো ওড়না নেই। এমন ওয়েস্টার্ন ড্রেস জাংকুক তাকে কখনোই পরতে দেখেনি। এই অবস্থা দেখার পর জাংকুক আউট অফ কন্ট্রোল হয়ে জিমিনকে একদম একটা জোরে থাপ্পড় বসিয়ে দেয় তার গালে। তারপর বলতে থাকে, তোর এত বড় সাহস কি করে হলো? ওদেরকে এমন একটা নষ্ট জায়গায় নিয়ে এসেছিস। তুই নিজে যেমন অন্যদেরকেও তেমন মনে করিস। ফার্দার এমন করলে তোকে আমি আর ছাড়বো না। বলে জাংকুক তেয়ংয়ের হাত ধরে তাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। ওদের পেছনে পেছনে লিসাও আসে। এদিকে জিমিন রাগে গজগজ করে ওদের দিকে তাকিয়ে আছে। বাড়িতে আসার পর তেয়ং তো ভয়ে জাংকুকের দিকে তাকিয়ে আছে। তবে জাংকুক তাকে কিছুই বলল না। মাথায় হাত রেখে আলতো গলায় বলল, নেক্সট টাইম থেকে এমন ড্রেস পরবা না, যতই যে ফোর্স করুক না কেন। আর আমাকে ছাড়া কোথাও কখনো বের হবা না সন্ধ্যার পরে, বুঝতে পারছো? জাংকুক আলতো করে চুমু খেয়ে দেয় তেয়ংয়ের কপালে। আমাকে এত ভয় পাও কেন তুমি? তেয়ং তো পুরো অবাক হয়ে যায় জাংকুকের অঙ্গি ভঙ্গি দেখে। এই লোকটার মতিগতি দেখে তেয়ং বুঝতে পারে লোকটা তাকে প্রচন্ড ভালোবাসে। ভালো না বাসলে এমন পাগলামি কেউ করতে পারে না। এভাবে আরো বেশ কয়েকদিন পার হয়ে যায়। এখন তেয়ং জেনে গেছে জাংকুক তাকে বিয়ে করতে চায় এবং সেটা সে সবাইকে জানিয়েছে আর সবাই সেটা মেনেও নিয়েছে। তারা একবার তেয়ংয়ের কাছেও শুনেছিল, তেয়ংও না বলতে পারেনি। এমন ভালোবাসা আর যত্ন পেলে সবাই থেকে যেতে রাজি। আজ তেয়ং আর জাংকুকের হলুদ সন্ধ্যা, আর কালকে বিয়ে। চারপাশে বিয়ের আয়োজন। তেয়ং তো লজ্জায় জাংকুকের সামনে 3 দিন ধরে যায়নি। এই মুহূর্তে তেয়ংকে অনেক সুন্দর করে গায়ের হলুদে সাজানো হচ্ছে। দেখতে প্রচন্ড সুন্দর লাগছে এই সাজে। হলুদ রঙের জামদানি শাড়ি, সাথে হালকা সাজ। আর এদিকে হলুদে প্রচন্ড অ্যালার্জি ছিল জাংকুকের। জাংকুকের একদম কড়া নিষেধ ছিল যেন তেয়ংয়ের গায়ে কেউ হলুদ না লাগায়। তবে নিয়ম অনুযায়ী হালকা হাতে করে তেয়ংকে ছোঁয়ানো হবে একটুখানি হলুদ। সাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তেয়ংকে বাইরে নিয়ে আসা হয়। জাংকুক এক দৃষ্টিতে তেয়ংয়ের দিকে তাকিয়ে আছে, তার ছোট আদরের বউ। ছোটবেলা থেকেই যে মেয়েটিকে প্রচন্ড ভালোবেসে এসেছে, আজ সেই তার বউ হতে চলেছে। ব্যাপারটা কত অদ্ভুত না? যাই হোক, জাংকুককে দেখে প্রচন্ড মায়াবী লাগছে। চোখের কোণে পানি জমে উঠল জাংকুকের। তেয়ংয়ের সামনে গিয়ে তার হাতটা ধরে আলতো করে চুমু খায় জাংকুক। সুন্দর লাগছে আমার মিষ্টি পরিটাকে। তেয়ং লজ্জায় মাথা নিচু করে নেয়। হয়েছে জাংকুক ভাইয়া, এবার তোমার বউকে নিয়ে যেতে হবে। এবার তো আমাদের জন্য একটু স্যাক্রিফাইস করো। এই খবরদার, আমার বউয়ের গায়ে যেন একটুও হলুদ না লাগে। হ্যাঁ হ্যাঁ, সেটা মনে আছে, আন্টি অলরেডি অনেকবার বলে দিয়েছে। এদিকে জিমিন তো দেখে দেখে পুড়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তুই আমার জায়গাটা দখল করে নিয়েছিস, তোকে আমি এত সহজে ছাড়বো না। জাংকুক কেন আমায় ভালোবাসলো না, কেন তোকে ভালোবাসলো? আর আমি এসব কখনোই মেনে নিতে পারবো না। হলুদের অনুষ্ঠানে তেয়ংয়ের আর জাংকুকের সুন্দর সুন্দর ছবি তোলা হচ্ছে। এরপর তেয়ংকে হলুদ দেওয়া হচ্ছে। প্রথমে জাংকুককে হলুদ ছোঁয়ানো হয়, আর সেই হলুদ তেয়ংয়ের জন্য নিয়ে যাওয়া হয়। সবাই তো আলতো করে তেয়ংয়ের হাতে হলুদ তুলে দেয়। জিমিন খুব ভালো করেই জানে তেয়ংয়ের হলুদের মধ্যে প্রচন্ড পরিমাণে অ্যালার্জি রয়েছে। তবে সেটা জানা সত্ত্বেও সে জেলাসি থেকে তেয়ংয়ের মুখে এবং পুরো বডিতে হলুদ মাখিয়ে দেয়। আর তখনই জাংকুক সেটা দেখে ফেলে। দেখে তখনই জিমিনকে সেখান থেকে সরিয়ে দেয়। তোকে কতবার বলেছি ওর গায়ে হলুদ না দিতে, কেন দিলি? জানিস না ওর অ্যালার্জি আছে? বলতে বলতে তেয়ংয়ের গায়ের সব হলুদ জাংকুক ধুয়ে দেয়। আমি সরি, আসলে আমি বুঝতে পারিনি। চুপ কর তুই,
তুই একদম চুপ কর, তুই আর একটা কথাও বলিস না। জিমিন তখন মাথা নিচু করে সরি বলে সেখান থেকে চলে যায়। জাংকুক দ্রুত তেয়ংকে অ্যালার্জির ওষুধ খাইয়ে রুমে নিয়ে যায়। এদিকে লিসা এসে সবকিছু জাংকুককে বলে দেয়। জাংকুকের মাথা প্রচন্ড গরম হয়ে যায়। জাংকুক তেয়ংকে জিজ্ঞেস করে, পাখি ঠিক আছে তুমি? হ্যাঁ আমি ঠিক আছি। অ্যালার্জিতে কোনো সমস্যা হচ্ছে না তো? না, খুব একটা হচ্ছে না। ওষুধ খেয়েছি না, একটুর মধ্যেই সেরে যাবে। জিমিনের কত বড় সাহস! কতবার করে বললাম তোমার গায়ে যেন কোনো কিছু না মাখায়, তারপরেও ও এগুলা মাখিয়েছে। ওকে তো আজকে আমি শেষ করে ফেলবো। দাঁড়াও, ওকে আজকে আমি শায়েস্তা করে আসি। জাংকুক যেতে যাবে তার আগেই তেয়ং জাংকুকের হাত ধরে নেয়। হাতের স্পর্শ পেয়ে জাংকুক একদম চুপ হয়ে যায়। প্লিজ কিছু বলবেন না। জিমিন আপু একদমই বুঝতে পারেনি। বুঝতে পারলে তো এমন করতো না, তাই না? তুমি জানো না তে ও কেন এমন করছে? এতটা সরল সোজা হলেও হয় না। ও এমন কেন করছে সেটা আমি খুব ভালো করেই জানি। থাকুক না, কিছু বলার দরকার নেই। আমি চাচ্ছি না কোনো ঝামেলা হোক, বলে তেয়ং জাংকুকের হাতটা আরো শক্ত করে ধরে বসেছিল। ঠিক আছে রে পাখি, আমি কিছুই বলবো না। তুমি বারণ করেছো না, তারপরেও কি কিছু বলা যায়? এই মুহূর্তে তেয়ং আর জাংকুক রুমে বসে আছে। একটু আগেই তাদের বিয়ে কমপ্লিট হয়ে গেছে। এখন তাকে বাসর ঘরে বসিয়ে রেখে গিয়েছে জাংকুক। তেয়ং লজ্জায় লাল হয়ে যাচ্ছে। জাংকুক আসা মাত্রই লজ্জাটা আরো দ্বিগুণ হয়ে গেল তেয়ংয়ের। জাংকুক তো সেই শুরু থেকেই তেয়ংয়ের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন কয়েক বছরের তৃষ্ণা মেটাচ্ছে। হাত আলতো করে ধরে খুব কাছে নিয়ে আসে জাংকুক। এক পর্যায়ে জাংকুক একটা লকেট হাতে একটা রিং পরিয়ে দেয় তেয়ংয়ের। তুমি জানো তুমি আমার কাছে কতটা আদরের? সারা জীবন তোমায় আমার আদরের বউ হিসেবে রেখে দিতে চাই। থাকবে কি তুমি আমার সাথে সারা জীবন? বাসবে কি আমায়? একটু বলো না প্লিজ। জাংকুকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তার হাতটা আরো শক্ত করে ধরে তাকে কাছে টেনে নেয়। কাছে টেনে নিয়ে তার কানে কানে আস্তে আস্তে ফিসফিস করে বলে, হ্যাঁ সারা জীবন আপনাকে আমি অনেক ভালোবাসবো। খুব যত্ন করে আপনাকে আমি আগলে রাখবো, আমার প্রাণ প্রিয় স্বামী। তেয়ংয়ের কথা শুনে খুশিতে তেয়ংয়ের বর মুখে চুমু খেয়ে দেয় একটা। তারপর অজানা এক ভালোবাসার নেশায় ডুবে যায় তারা। প্রায় 3 বছর পার হয়ে গিয়েছে। তেয়ং আর জাংকুকের ছোট্ট একটা ছেলে হয়েছে, বয়স মাত্র 6 মাস। জাংকুক তেয়ংকে এতটাই আদরে রেখে দিয়েছে যে সে আগের থেকে আরো বেশি সুন্দর হয়ে গিয়েছে। জাংকুক তাকে প্রচন্ড যত্ন করে, আর সেও জাংকুককে প্রচুর ভালোবাসে। বাবা হওয়ার পরে জাংকুক অফিস থেকে এসেই বাবুকে সামলায়। তেয়ংকে কখনোই কষ্ট দিতে চায় না জাংকুক। এই মুহূর্তে জাংকুক বাবুকে সামলাচ্ছে আর তেয়ং সবার জন্য চা বানাচ্ছে। বাড়িতে ছোট চাচিদের বাসা থেকে লোক এসেছে, সেখানে জিমিনও ছিল। আর এদিকে বাবু প্রচন্ড কান্না করছিল, তাই তেয়ং বাবুকে কোলে নিয়ে সবাইকে একটু করে চা দিচ্ছিল। যখনই জিমিনকে চা দিতে যাবে তখন ইচ্ছা করে জিমিন চাটা ফেলে দেয়। আর চাটা সে এমন ভাবে ফেলে যেন বাচ্চাটার গায়ে গিয়ে পড়ে। এতটুকু বাচ্চার নরম গায়ে চা পড়া মাত্রই সহ্য করতে না পেরে চিৎকার করে ওঠে, জিমিন এটা তুমি কি করলে? আমার এতটুকু বাচ্চার গায়ে তুমি চা ফেলে দিলে? আমি বুঝিনি তেয়ং, আর তুমি এত তাড়াহুড়া করে দিতে নিয়েছো আমি ঠিকভাবে ধরতে পারিনি, তাই আনফরচুনেটলি ফসকে পড়ে গিয়েছে। একদম চুপ থাকো তুমি। তুমি ইচ্ছাকৃতভাবে এমনটা করেছো, আমাকে হিংসা করো তুমি। আমার এতটুকু বাচ্চাকেও তুমি ছাড় দাওনি। কেমন মেয়ে তুমি? বলেই তেয়ং একদম রাগে ফায়ার হয়ে যায়। আর তখনই জিমিনের গায়ে একদম এক চড় বসিয়ে দেয়। আর তখনই সাথে সাথে তেয়ংয়ের ছোট চাচি এসে বলে, এত বড় সাহস তোকে কে দিয়েছে তে? তুই আমার মেয়ের গায়ে হাত তুলেছিস? আর তখনই তেয়ংয়ের শাশুড়ি মানে জাংকুকের মা এসে বলে, একদম ঠিক করেছে, বেশ করেছে। এটা ওর অনেক আগেই করা উচিত ছিল। ধৈর্যের একটা সীমা থাকা দরকার। যা মা, তাড়াতাড়ি রুমে যা, রুমে গিয়ে একটু মেডিসিন লাগিয়ে দে। ইস রে, আমার নাতির হাতটা একদম লাল হয়ে গিয়েছে। আল্লাহ জানে জাংকুক আজকে বাসায় আসলে কি হাল হয়। উফ, আমার তো টেনশনে আর কিছুই ভালো লাগছে না। তুই তাড়াতাড়ি গিয়ে জাংকুককে কল দে মা। আর তখনই তেয়ং কাঁদতে কাঁদতে জাংকুককে কল করে। জাংকুককে কল দিয়ে সে বিস্তারিত বলে। আর জাংকুক তখন বাসায় চলে আসে তাড়াতাড়ি। এসে দেখে তেয়ং খুবই কান্না করছে। আসলে বেবিদের কিছু হলে মায়েদের কলিজায় গিয়ে লাগে।
মারা তখন কন্ট্রোলে থাকতে পারে না। জাংকুক তখন একদম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতে থাকে। ও তখন বলতে থাকে, কত বড় সাহস এই মেয়ে আমার ছেলের গায়ে গরম চা ফেলে। এর আগে ওকে আমি অনেকবার মাফ করে দিয়েছি। একটা মানুষ কতটা জঘন্য হলে এরকম একটা কাজ করতে পারে। জেলাসি থেকে আগে যা করেছে সেটা করেছে, কিন্তু এখন যা করেছে এটা একদমই ক্ষমার অতুলনীয়। আমি ওকে ছাড়বো না। আজকে আমি ওর শেষ দেখেই ছাড়বো। যখনই জাংকুক ওকে থাপ্পড় মারতে যাবে তখন তেয়ং ওর হাতটা ধরে আবারও চিৎকার করে জোরে জোরে কাউমাউ করে কাঁদতে থাকে আর বলতে থাকে, প্লিজ জাংকুক, আজকের মতো ওকে ছেড়ে দাও। ও আর কখনোই আমাদের বাড়ির তীর সীমানায় আসবে না। তুমি প্লিজ আজকের মতো ওকে কিছু বলো না। আমি কোনো ঝামেলা চাই না। তেয়ং এগুলো জাংকুকের হাতটা ধরে একদম ভয়ে ভয়ে বলতে থাকে। জাংকুক তেয়ং এর মুখের দিকে তাকিয়ে আর কিছুই বলতে পারে না জিমিনকে। আর তারপর দেখতে দেখতে রাত হয়ে যায়। তারপর তারা দুজনেই ঘুমিয়ে যায়। কিন্তু হঠাৎ করে মাঝরাতে তেয়ং এর ঘুম ভেঙে যায়। উঠেই দেখে বাবুকে কোলে নিয়ে জাংকুক পুরো রুমে পায়চারি করছে। রাতের বেলায় বাবু যতক্ষণ জেগে থাকে জাংকুক দেখাশোনা করে আর তেয়ং শান্তিতে ঘুমায়। জাংকুক, সারাটা দিন তুমি অফিসে কাজ করেছো, রাতে যদি একটু শান্তিতে না ঘুমাতে পারো তাহলে পরের দিন তুমি আবার অফিস সামলাবে কি করে? বাবুকে আমি বলছি না যতক্ষণ আমি থাকবো ততক্ষণ তোমায় কিচ্ছু করতে হবে না। আমি ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা একটু টায়ার্ড ছিল, তুমি আমাকে জাগিয়ে দিলেই তো পারতে। আর তুমি এখনো কেন জেগে আছো বাবুকে নিয়ে? যাও সোনা, ঘুমাতে যাও। আর এত কষ্ট করে জেগে থাকতে হবে না। এখন আপনার বউ উঠে গিয়েছে, আপনার বাচ্চার দেখাশোনা করার জন্য আপনার বউ জেগে থাকবে। আপনি একটু শান্তিতে ঘুমান। না তেয়ং, তুমি জেগে থাকবে আর আমি শান্তিতে ঘুমাবো? এটা কিছুতেই হবে না। আমার কখনোই ঘুম আসবে না। যাও বেবি, তোমাকে যেতে বলেছি কিন্তু বউয়ের কথা শুনতে হয়। এটা বলেই জাংকুকের কপালে আলতো করে একটা চুমু খায়। জাংকুক তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি ঘুমাতে পারি একটা শর্তে। তেয়ং তখন বলে, এত রাতে কিসের শর্ত আবার? কোনো শর্ত টর্ত চলবে না, যেটা বলেছি সেটাই করতে হবে। হ্যাঁ করবো তো, তবে একটা শর্ত আছে। এখন তুমি যদি আমার শর্তটা মানো তাহলে আমি ঘুমাবো, আর যদি শর্ত না মানো তাহলে আমি ঘুমাবো না। সিম্পল। আচ্ছা ঠিক আছে, বলেন আপনার কি শর্ত? বলবো? হ্যাঁ বলো। আসলে আমার কেমন যে লজ্জা লাগতেছে। আজব, লজ্জা লাগার কি আছে? আমি না আপনার মিষ্টি বউ? হ্যাঁ তা ঠিক আছে, সেটাই। আচ্ছা লজ্জা না পেয়ে তাহলে বলেই দেই। আচ্ছা চলো আমরা একটু রোমান্স করি। বাবু তো এখন ঘুমিয়ে আছে, এখন রোমান্সের একদম পারফেক্ট একটা টাইম। এখন যদি আমরা রোমান্স করি তাহলে ডিস্টার্ব করার কেউ নেই। না 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 না, এই মাঝরাতে এসব করা যাবে না। এসব মানে কি? আমি তোমাকে ডিজার্ভ করি বেবি। হ্যাঁ অবশ্যই ডিজার্ভ করেন, তবে এখন এটার সময় না। সরি বেবি, আমি এত টাইম টেবিল মেনটেন করতে পারি না। আমার কাছে সময় অসময় বলে কিছু নেই। আমার যখনই ইচ্ছে করবে আমার মিষ্টি বউকে জড়িয়ে ধরতে আর ওর কপালে চুমু খেতে, আর যদি আরো বেশি কিছু ইচ্ছা করে তাহলে আমি সেটাই করব। আমি জাংকুক, আমি আবার পারমিশন নিব? এটা কখনো হয়? আমি রাজবংশের ছেলে, আমরা সবসময় আমাদের মুড অনুযায়ী সবকিছু করি। সো কথা না বাড়িয়ে চলেন আমরা খেলা শুরু করি। আই ডোন্ট লাইক দিস গেম এট দিস মোমেন্ট। এটা বলে তেয়ং ওয়াশরুমের দিকে দৌড় দেয় আর তখন জাংকুকও তার পিছু পিছু দৌড় দেয়। তো হেই মাই ডিয়ার প্রিন্সেসরা, এই ছিল আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুল করবে না। আর তোমরা যদি এই গল্পের পরবর্তী পার্ট চাও তাহলে অবশ্যই কমেন্টে পার্ট 2 চাই বলে কমেন্ট করতে হবে। তোমাদের কমেন্টের উপরই বেস করে আমাদের পরবর্তী পার্টটি আসবে কিনা সেটা জানিয়ে দেওয়া হবে। আর ডোন্ট ফরগেট টু লাইক এন্ড সাবস্ক্রাইব। তো এখানেই আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো এক ভিডিওতে। ওই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা বাই বাই পাখিরা।